একটা মৌল সময়ের শ্রেণীবিভাগ বা ধর্মাবলী পর্যাবৃত্তি, এত বড় নাম। শর্টকাটে বলবো, পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট শুরু করব। ফার্স্ট পার্টে কি পড়বো? বিভিন্ন ধরনের ব্যাসার্ধ সম্পর্কে, সমযোজী, আয়নীয়, ভ্যান্ডারওয়াল, ধাতব সব ডিসকাস করব। কিন্তু হিস্ট্রি ভাই ডিসকাস করব না, কেননা হিস্ট্রিতে যেগুলো সায়েন্টিস্টরা বলে গেছে সেগুলো ভালো কথা, ওরা বলে গেছে, তার জন্য নোবেল পেয়েছে, যা পাওয়ার পেয়ে গেছে ওরা, কিন্তু আমরা সেগুলো পড়বো না, কারণ ওগুলো সবসময় ভুলই হয়। ফার্স্ট ডোবেনিয়ার এলো, একটা রুল দিল, বেটা ভুল। আবার মেন্ডেলি পেলো, সেটাও কারেকশন হলো, সেটাও ভুল। তো ভুলগুলো কেন পড়বো আমরা? আর ওগুলো থেকে জীবনে কোশ্চেনও আসে না। সেই 9-10-এ আসতো যে পর্যায় সারণীতে কটা শ্রেণী থাকে, কটা পর্যায় থাকে, কিন্তু আমাদের 11-12 ভাই সেটা আসে না, সেহেতু সেটা আমরা পড়বো না। আমরা একদম যেটা থেকে কোশ্চেন আসে সেটাই পড়বো। ওই গতানুগতিক মাস্টার মত নই ভাই। আমি যে দাদা তোমাদের যে ভাই বোনেদের গাইড করবো একদম পারফেক্টলি ফ্যামিলির মতো, তুমি সেটাই করবো। আজে বাজে আমি ভাই পড়াবো। এবার যদি তোমরা চাও শুনতে আজে বাজে গল্প, তাহলে তোমরা কমেন্ট করবে, সেটা আমি বলে দেবো, হিস্ট্রি, নিজেদের নলেজ। ঠিক আছে, চলো একদম এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমরা এগিয়ে চলে যাই। অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ এটা কি? ফার্স্ট আমাদের এটা জানতে হবে। দেখো, অ্যাটমিক রেডিয়াস ইজ দ্য ডিস্টেন্স। অ্যাটমিক রেডিয়াস হচ্ছে সেই দূরত্ব যেটা ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস টু দ্য আউটারমোস্ট সেল কন্টেইনিং ইলেকট্রনস। অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস হচ্ছে ঠিক সেই দূরত্ব যে দূরত্বে একটা পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে সবচেয়ে বহিস্থ যে কক্ষপথ বা ভ্যালেন্স সেল যেটাকে আমরা বলি, এই যে বাইরের কক্ষপথটা, এই বাইরের কক্ষপথের যে দূরত্ব, সেটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। বুঝতে পারলে কি বললাম? যে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে তার সবচেয়ে বাইরের যে কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে, সেই কক্ষপথের যে দূরত্ব, সেটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। ক্লিয়ার হলো? চলো এরপর দেখি আমরা এই অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ডটা ডিসকাস করি। আমরা তো পিরিয়ডিক প্রপার্টিজ পড়ছি, তাহলে নিশ্চয়ই পিরিয়ডিক টেবিলের সাথে অ্যাটমিক রেডিয়াসের কি সম্পর্ক সেটা আমাদের জানতে হবে। তাহলে কি সেটা দেখো, যখনই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হবে? অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে। কেন? তার কারণ হচ্ছে অনলি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, কিন্তু সেল নাম্বার মানে কক্ষপথের সংখ্যা একই থাকছে। কিভাবে? দেখো ছবিতে, এটা ধরে নাও পরমাণু নিউক্লিয়াস, এর বাইরে দুটো এরকম কক্ষপথ আছে যেখানে ইলেকট্রনগুলো বাই বাই করে ঘুরছে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই মাঝে দুটো ইলেকট্রন আছে। তারপর এবার ইলেকট্রনের সংখ্যা বেড়েই চলেছে বাইরে, এখানে আর একটা বাড়লো, এখানে আর একটা বাড়লো, কিন্তু তাতে আমাদের কি? কিছু না, বাড়ুক গাও। এবার ইলেকট্রনের সংখ্যা বাড়ছে কিন্তু কক্ষপথের সংখ্যা তো বাড়েনি, যে আকারটাও বেড়ে যাবে। দেখো এরকম কি বাইরের দিকে আরেকটা কোনো কক্ষপথ এরকম চলে আসছে? আসেনি। কক্ষপথ কিন্তু সেই দুটোই ছিল, দুটোই আছে, ইলেকট্রনের সংখ্যা যতই বাড়ছে বাড়ুক। ঠিক কথা। তাহলে বলবে তোমরা একই থাকা উচিত, বেটা কমছে কেন? তাহলে কমার কারণ হচ্ছে ইলেকট্রনের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক সেই রকম ভাবে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে তো প্রোটনের সংখ্যাও তো বাড়বে, মানে পজিটিভ চার্জও তো আরো বেশি বাড়ছে। এবার পজিটিভ চার্জ যদি বাড়ে, তাহলে নিউক্লিয়াস তার বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে অনেক বেশি টানবে। এবার যখনই অনেক বেশি আকর্ষণ করবে, তাহলে যেটা সেকেন্ড কক্ষপথ ছিল বাইরের, সেই সেকেন্ড কক্ষপথটা আরো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। নিউক্লিয়াসে যদি আরো কাছাকাছি চলে আসে বাইরের কক্ষপথটা, তাহলে স্বাভাবিক ব্যাপার ব্যাসার্ধ কমে যাচ্ছে। বুঝতে পারলে? চলো এবার আমরা দেখি নিচ দিকে গেলে কি হয়। যদি আমরা মনে করি উপর থেকে নিচের দিকে নামি, আপ টু ডাউন, আপ ডাউন, আপ ডাউন, তাহলে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছে। কারণ উপর থেকে নিচে নামলে ঠিক আছে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, কিন্তু সেল নাম্বার ইনক্রিজ করছে। মানে যদি মনে করো হাইড্রোজেনের ক্ষেত্রে, দেখো হাইড্রোজেনের একটাই কক্ষপথ, বেচারার একটা ইলেকট্রন, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কক্ষপথ ডবল হয়ে গেল, ইলেকট্রন সংখ্যাও বেড়ে গেল। এখানে আর একটা চলে এলো, বাইরে আর একটা চলে এলো, ইলেকট্রন বাড়ছে বাড়ুক, কিন্তু এখানে সেলের সংখ্যাটাও বাড়ছে। এবার কক্ষপথ বাড়ছে, কক্ষপথ বাড়লে স্বাভাবিক ব্যাপার অ্যাটমিক রেডিয়াসও বাড়বে। ঠিক সেই জন্য উপর থেকে যত আমরা নিচ দিকে নামবো, তখনই অ্যাটমিক রেডিয়াসও বাড়বে। ঠিক কথা, বুঝতে পারলে? তাহলে
ট্রেন্ডটা ক্লিয়ার হলো কিভাবে বাড়ছে কমছে। এবার এর মধ্যে বিভিন্ন রকম ব্যতিক্রম থাকে, ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে এক্সেপশন, সেটা আলাদা কথা, সেটাই আমরা আজকে মাথা খারাপ করব না। আমরা আজকে এই অ্যাটমিক রেডিয়াসের বিভিন্ন টাইপগুলো সম্পর্কে ডিসকাস করব। চলো, তাহলে এই যে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস এটা ক প্রকারের হয়? এটা মূলত 4 প্রকারের হয়। কি কি? কোভ্যালেন্ট রেডিয়াই বা সমযোজী ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াই বা যেটা আয়নীয় ব্যাসার্ধ, 3 নম্বর ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ, 4 নম্বর মেটালিক বা ধাতব ব্যাসার্ধ। ঠিক আছে, এবার এই যে 4 প্রকারের ব্যাসার্ধ, চারটে আমাদেরকে পড়তে হবে, কিন্তু এই চারটের মধ্যে পরীক্ষায় কোশ্চেন কোনটা থেকে আসে? মেইনলি এর মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে এই যে সেকেন্ডটা, আয়নিক ব্যাসার্ধ থেকে বেশি কোশ্চেন আসে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কি কি কোশ্চেন আসে সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। মানে বলতে পারো যে 3-4 বছরের যদি কোশ্চেন তোমরা পরপর দেখো না, তাহলে দেখবে 4 বছরে 3 বছরে আয়নিক রেডিয়া থেকে কোশ্চেন এসছে, এতটা ইম্পর্টেন্ট এটা। চলো ফার্স্ট আমরা তাহলে দেখবো আমরা কি কি আসছে। আমরা কোভ্যালেন্ট থেকে শুরু করি ফার্স্ট। কোভ্যালেন্ট রেডিয়াই বা সমযোজী ব্যাসার্ধ, তাহলে এই কোভ্যালেন্ট ওয়ার্ডটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে নিশ্চয় দুটো এমন অ্যাটম থাকবে যারা পরস্পর কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, সেই রকম কিছু একটা ওই টাইপের কেস থাকবে, কোভ্যালেন্ট বন্ড রিলেটেড। ঠিক তো, সমযোজী যে বন্ধন আমরা পড়েছি, ঠিক সেই ধরনের কিছু একটা কেস থাকবে। তাহলে দেখো সংজ্ঞাটাতে কি বলছে। বলছে যে কোভ্যালেন্ট রেডিয়াস ইজ 1/2 দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমস। মানে বলছে যে দুটো, এই যে শুধু এইটুকুর মানেটা বোঝো, যে টু কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমস মানে দুটো এমন অ্যাটম বা পরমাণু যারা পরস্পর কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, তাদের যে ডিস্টেন্স, দুটো নিউক্লিয়াই, এই যে কি বলছে, দ্য নিউক্লিয়াই অফ টু কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম। একটা অ্যাটম, কোন একটা পরমাণু তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াই মানে নিউক্লিয়াস। এবার বলছে দুটো অ্যাটম বা পরমাণুর যে নিউক্লিয়াস দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার 1/2। মানে যদি মনে করো এটা একটা অ্যাটম হয়, এটা একটা অ্যাটম হয়, এদের এই মিডিলের পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এদের মধ্যেকার এই যে ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটাকে যদি আমরা ডি বলি, এই গোটাটা এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তাহলে তার 1/2 বলতে এর ঠিক অর্ধেক মানে এতটা, এইটুকু ধরে নাও আর। তাহলে এই আরই হচ্ছে ব্যাসার্ধ। মানে দুটো পরমাণু যারা পরস্পর কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত, সমযোজী বন্ধনের মাধ্যমে, তাদের মধ্যেকার দূরত্বের অর্ধেকই হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার হলো সংজ্ঞাটা? ঠিক আছে, এবার এই কোভ্যালেন্ট রেডিয়াস দু টাইপের কেস হতে পারে কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে। কি কি? এবার এই যে আমরা দু রকম অ্যাটম দেখছি না, এই দু রকম অ্যাটম সেম টাইপের হতে পারে কিংবা ডিফারেন্ট টাইপের হতে পারে, দুটো কেস। এবার সেম টাইপের হলে সেটাকে আমরা বলবো হোমো ডাইঅ্যাটমিক মলিকুলার কেস, মানে হোমো মানে সেম, আর সেকেন্ডটা যদি আলাদা হয় তাহলে হেটেরো ডায়াটমিক। হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা। ঠিক আছে, এবার হোমো ডায়াটমিক মলিকুল বলতে আমরা কি বুঝি? নর্মালি কি মাথায় আসে আমাদের? H2Cl2, H2Cl2 মানে দুটো হাইড্রোজেন, Cl2 মানে দুটো Cl, একই টাইপের। কিন্তু হেটেরো ডায়াটমিক মানে ডায়াটমিক, এখানে ডাই কেন বলছি? দুটো অ্যাটমের কথা আমরা এখানে বলছি, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, দুটো অ্যাটম। হোমো মানে একই, হেটেরো মানে আলাদা, ডাই মানে দুটো। ঠিক আছে, এবার হেটেরো ডায়াটমিকের এক্সাম্পল HCl, HF, দুটো আলাদা আলাদা অ্যাটম, সেই জন্য আলাদা হেটেরো ডায়াটমিক। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো এইটাকে আমি একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে দেখো এই যে ছবিটা, এখানে এটা হচ্ছে একটা H2 মলিকুলের এখানে এক্সাম্পল H2। দেখো এখানে এই গোটাটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম, আর এই গোটাটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এরা পরস্পর H2 মানে আমরা জানি সেটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী যৌগ। ঠিক আছে, এবার এদের মধ্যেকার আমরা দেখতে পাচ্ছি, দেখো এইটা হচ্ছে এই H মলিকুলটার অ্যাটমটার নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে এই আরেকটা H যে অ্যাটম তার নিউক্লিয়াস। এবার এই দুটো নিউক্লিয়াসের মধ্যেকার এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বললাম? ডি, যেটাকে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বলছি আমরা। এবার এই ডিটার ঠিক অর্ধেক হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ H2। দেখো ডিনোট করে দিয়েছি এখানে, ঠিক এই জায়গাটা এরকম করে, এরকম ঠিক অর্ধেক এই পোর্শনটুকু হচ্ছে আর, মানে রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস বলো, কোভ্যালেন্ট রেডিয়াস বলো, যেহেতু H2 এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ড তাই সেটা কোভ্যালেন্ট রেডিয়াস হয়ে যাবে, যেহেতু অ্যাটমিকেরই ভাগ। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো আমি এটাকে আরেকটু বেশ ভালো করে বলছি আরেকবার।
না বুঝতে পেরেছো তার একবার দেখে নাও, বুঝতে না পারার মতো অবশ্য কিছু নেই, তার একবার দেখে নাও। এখানে দেখো সেই একই জিনিস, যে ফর হোমোডায়াটমিক মলিকিউল, একই ধরনের ডবল অ্যাটম যুক্ত মলিকিউল। এবার এখানে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে একটাই জিনিস, একটাই কনসেপ্ট বিভিন্ন রকম ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে যাতে সুবিধা হয় তোমরা, যাতে একদম ক্লিয়ারলি মাথায় গেঁথে যায়। ঠিক আছে, দেখো এখানে কি বলছে। এইখানে বলছে এই যে এটা ধরে নাও একটা লাল আপেল, এইটা আর একটা লাল আপেল, দুটো লাল আপেল, দুটো অ্যাটম। এবার এদের মধ্যেকার এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ কালো, সবুজ করে দিলাম আমি, এটা হচ্ছে বীজ আপেলের। এবার এই দুটো বীজের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে ডি, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যেটাকে বলছি। তাহলে দেখো ডি কি বলছে, ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু আইডেন্টিক্যাল অ্যাটমস। দুটো অ্যাটম আইডেন্টিক্যাল মানে সেম টাইপের, একই জাতের। একই জাতের বলতে H2, H2 তে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন তো একই জাতের, এক গোয়ালের গরু যাকে বলে। এবার দুটো হাইড্রোজেনের যে নিউক্লিয়াস তাদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। আর তাহলে রেডিয়াস কি, রেডিয়াস হচ্ছে অ্যাটমিক রেডাই অফ অ্যান অ্যাটম, সেটা আর ইকুয়াল টু d/2, মানে এই যে শুধু এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর হাফ, ডি এর হাফ। ঠিক আছে, সে একই জিনিস। তাহলে এটা হোমোডায়াটমিকটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, এবার এই হোমোডায়াটমিক থেকে একটা কোশ্চেন আমরা সলভ করি। ঠিক আছে, ইজি কোশ্চেন একদম, কোনো টেনশনের কিছু নেই। দেখো এই কোশ্চেনটা দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সিএল মলিকিউল। হোমোডায়াটমিক মলিকিউল একটা Cl2, আমি তো আগে এক্সাম্পল দিয়েছি। এবার এই দেখো এইটা একটা Cl2 মলিকিউল, এবার এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। ঠিক আছে, এবার এদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিবে। ঠিক আছে, যে সেটাকে অনেক সময় ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সও বলে দেবে, কিংবা অনেক সময় বন্ড লেন্থ হিসেবেও দেওয়া থাকবে। কিন্তু এইখানে একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, এই যে এককটা, এককটা কিন্তু সবসময় চেঞ্জ হয়, এককটা খুব গন্ডগোল করে আমাদের। এখানে দেখো এককটা পিকোমিটারে দেওয়া আছে, কখনো অ্যাংস্ট্রমে দেওয়া থাকবে, কখনো মিটারে দেওয়া থাকবে, সেটা কিন্তু মাথায় রাখবে। এবার হয়তো তোমাদেরকে এখানে কোশ্চেনে বলে দিল যে বন্ড লেন্থ হচ্ছে 198 পিকোমিটার, আর রেডিয়াসটা বার করতে বলছে শুধু মিটারে। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, খুব ভুল হয় এটা আমাদের। ঠিক আছে, তাহলে এখানে সলভটা দেখো, এখানে জাস্ট আমি পিকোমিটারই করে দিচ্ছি, যে দ্য কোভ্যালেন্ট রেডিয়াস অফ ক্লোরিন। তাহলে যদি এদের যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা বন্ড লেন্থ যদি 198 পিকোমিটার হয়, তাহলে রেডিয়াস কি হবে, তার ঠিক অর্ধেক, মানে 198/2 মানে 99 পিকোমিটার। ঠিক আছে, বুঝতে পারলে? এককটা কিন্তু মাথায় রাখবে, এককটা খুব ভুল হয় আমাদের। ঠিক আছে, চলো এরপর তাহলে আমরা হোমোডায়াটমিক ফুল ক্লিয়ার করে নিলাম। এবার আমরা চলে যাব হেটেরোডায়াটমিক কেসে। সেখানে কি হচ্ছে, সেখানে একটা আলাদা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে জাস্ট, সেটা থেকে বিশেষ কিছু কোশ্চেন আসে না, জাস্ট ফর্মুলাটা দেখে রাখা যদি বাই চান্স চলে এলো। ঠিক আছে, দেখো এবার এখানে দেখো হেটেরোডায়াটমিক মলিকিউল। হেটেরো মানে আমি কি বললাম, আলাদা বা ডিফারেন্ট, আর ডায়া মানে কি, দুটো অ্যাটম মিলে একটা মলিকিউল তৈরি হচ্ছে, তখন সেটা ডায়া অ্যাটমিক বা ডায়াটমিক যাবো যে যা বলে। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখো, ধরে নাও এটা একটা অ্যাটম আর এটা একটা অ্যাটম, পরস্পর কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কিন্তু যুক্ত এরা। এবার এই অ্যাটমটা হচ্ছে এ আর এই অ্যাটমটা হচ্ছে বি, দুটো কিন্তু আলাদা। আগের কেসে কিন্তু দুটো একই ছিল, এটা দুটো আলাদা। এবার এদের মধ্যেকার এই যে ডি এ বিটা এখানে বলছে, এদের মধ্যেকার এই যে পোর্শনটা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডি অফ এ বি লিখছে। এবার এই ডি অফ এ বির ফর্মুলা কি, সেটা হচ্ছে আর এ প্লাস আর বিবি। আর এ কি এখানে, রেডিয়াস অফ এলিমেন্ট এ, আর আর বিবি হচ্ছে রেডিয়াস অফ এলিমেন্ট বি। ঠিক আছে, তারপর -0.09, এটা একটা কনস্ট্যান্ট টাইপের ধ্রুবক ধরে নিতে পারো, থাকে এটা। তারপর মডের ভিতরে ইএ মাইনাস ইবি, মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্ট এ আর ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্ট বি। এবার মডের ইউজ নিশ্চয়ই তোমরা জানো, মড মানে কি, মনে করো কোথাও -2 তোমাদের অ্যান্সার এলো, সেটা মডের ভিতরে আছে, তাহলে সেটা +2 হয়ে যাবে। এটাই মডের কাজ, মডের কাজ হচ্ছে মাইনাসকে প্লাস করে দেয়া, বাস। ঠিক আছে, এবার একটু ফর্মুলাটা বুঝিয়ে দিই তোমাদের। তাহলে এখানে আর এ আর বিটা তোমাদের পরীক্ষায় অনেক সময় দেয়াই থাকবে, যদি না দেয়া থাকে সেটা তোমাদেরকে বার করতে হবে। কিভাবে বার করবে, ভালো করে দেখো, এখানে যে আর এ বলছে, আর এ মানে কি, হোমোডায়াটমিকের রেডিয়াস। এরকম কেস হবে হয়তো, দেখো আমি বলছি তোমাদের, যে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, দুটো হাইড্রোজেন। এবার এই দুটো হাইড্রোজেন যেমন আমরা হোমোডায়াটমিকে বার করলাম, এদের মধ্যেকার ডিস্টেন্স ডি,
তার অর্ধেক হচ্ছে আর। ঠিক সেই এইখানে যে আরটা বেরোবে সেই আরটাকে এখানে এর কেসে পুট করবো আমরা। আর মনে করো তারপরে সিএল এর দেওয়া আছে, তখন সিএল এর কেসেও সেম, এই বিটা ধরো সিএল, বা তখন সিএল এর কেসেও আমরা সেই আরটা হোমোডায়াটমিকের মতো করেই বার করব, দিয়ে এখানে পুট করব। আর তারপরে ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্ট এ, এটা পরীক্ষায় গিভেন থাকবে তোমাদের, সেই জন্য কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আর ইলেকট্রোনেগেটিভিটি অফ বি এটাও দেওয়া থাকবে, ইলেকট্রোনেগেটিভিটি দেওয়াই থাকে। এবার তোমরা এটা থেকে বিশেষ কিছু আসে না, টেনশন করার কিছু নেই। আমাদের সময় আমাদেরকেও টিচাররা বলেছে এটা তোমরা পড়ে নেবে, পরীক্ষায় আসতে পারে, করে রাখবে, কিন্তু আজ অব্দি তো আসেনি। ঠিক আছে, চলো ছেড়ে দাও, এটা নেই কোনো চাপ নেই, জাস্ট মাথায় রাখবে বাস। চলো, আশা করছি তোমাদের এই কোভ্যালেন্ট রেডিয়ার কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট টপিকে চলে যাই, আয়নিক রেডিয়াস। আয়নিক রেডাই বা আয়নিক রেডিয়াস, তাহলে এই যে আয়নিক রেডাই এই ওয়ার্ডটা থেকে কি ফার্স্ট আমাদের কি মাথায় আসে? এই যে দেখো, ভালো করে দেখো, আয়নিক এই ওয়ার্ডটা দেখো, আয়ন, দেখতে পাচ্ছ এই আয়ন ওয়ার্ডটা। এবার আয়ন এখানে যেহেতু আছে, আগে যেমন কি ছিল, কোভ্যালেন্ট একটা বন্ডের একটা কনসেপ্ট আগে ছিল, কোভ্যালেন্ট রেডাই, ঠিক সেই রকমই এখানে আয়নের একটা কনসেপ্ট এখানে নিশ্চয় রয়েছে, বলে সেটা আয়নিক রেডিয়াস। এবার আয়ন বলতে আমরা কি বুঝি? হয় পজিটিভ হলে ক্যাটায়ন, নেগেটিভ হলে অ্যানায়ন, এটাই বুঝি। ঠিক আছে, এরপর দেখো সংজ্ঞাটা দেখো, দ্য আয়নিক রেডাই করসপন্ডস টু দ্য রেডিয়াই অফ আয়ন্স ইন আয়নিক ক্রিস্টাল। ক্রিস্টাল মানে NaCl এর একটা ক্লাস আছে বলতে পারো, NaCl এর একটা ক্লাস। এবার NaCl এর ক্লাসে কি থাকবে? Na প্লাস আর Cl মাইনাস। এবার আগেরটাতে আমরা কি দেখলাম, এ আর বি দুটো মলিকিউল, তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত তারা। এবার এই যে মিডিলের যে এ অ্যাটমের নিউক্লিয়াস আর বি অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, তার ঠিক অর্ধেক হচ্ছে কোভ্যালেন্ট রেডাই। বুঝতে পারলে? ঠিক এই কেসেও একই জিনিস, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের যে এদেরও তো একটা মিডিল পয়েন্ট থাকবে, সেই মিডিল পয়েন্টটার যে ডিস্টেন্স সেটাকে ডি বলবো, আর তার ঠিক অর্ধেকটাকে বলবো আর, যেটা হচ্ছে আয়নিক রেডিয়াস। বুঝতে পারলে কি বলতে চাইলাম? ঠিক আছে, ঠিক আগেরটার মতনই, ওটাতে দুটো অ্যাটম ধরছিলাম, এখানে দুটো আয়ন ধরছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ঠিক আছে, এরপর দেখো, তারপরে তো এখানে ছবিটা দেখলে নর্মালি বুঝতে পারবে যে নিউট্রাল অ্যাটম, এই হলুদটা হচ্ছে একটা নিউট্রাল। তারপর যখনই ইলেকট্রন লস করে দেবে তখন পজিটিভ চার্জ চলে আসবে ক্যাটায়ন, যখন ইলেকট্রন গেইন করবে তখন নেগেটিভ মানে অ্যানায়ন, এটা তো জানি আমরা সকলেই। ঠিক আছে, এরপর দেখো, বুঝতে পারলে তো? ক্লিয়ার হলো? এরপর দেখো, এখানে দেখো, এখানে এই যে অ্যাটমিক রেডিয়াস আর যে আয়নিক রেডিয়াস, তাদের মধ্যে তুলনা করব আমরা। দেখো, যদি দ্য আয়নিক রেডিয়াস অফ এ পজিটিভ আয়ন মানে ক্যাটায়নের স্মলার দেন অ্যাটমিক রেডিয়াস অফ দ্য এলিমেন্ট, মানে বলছে যদি যেটা আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, সোডিয়াম একটা অ্যাটম, এই সোডিয়াম অ্যাটমটাকে যখন আমরা ক্যাটায়নে পরিণত করব Na+, তখন এই সোডিয়ামের দেখো ব্যাসার্ধ কত ছিল, 154 পিকোমিটার। যখন এই সোডিয়ামটা ক্যাটায়নে পরিণত হলো তখন Na+ এর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 116 পিকোমিটার, মানে অ্যাটমের থেকে তার ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যাচ্ছে। বুঝতে পারলে? এটাই দেখো লেখা আছে যে দ্য আয়নিক রেডিয়াস অফ এ পজিটিভ আয়ন, কোনো একটা পজিটিভ আয়ন বা ক্যাটায়নের যে আয়নিক রেডিয়াস সেটা ইজ স্মলার দেন দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য এলিমেন্ট, সেটা ক্ষুদ্র সেই অ্যাটমটারই পারমাণবিক ব্যাসার্ধের তুলনায়। বুঝতে পারলে কি বলতে চাইলাম? দেখো এরকমই আরেকটা এক্সাম্পল, এমজির ক্ষেত্রে এমজির রেডিয়াস কত ছিল, আয়নিক রেডিয়াস, আয়নিক বলবো না, এমজির যে অ্যাটমটা রেডিয়াস সেটা হচ্ছে 130 পিকোমিটার। এবার এমজির যে 130 পিকোমিটার হচ্ছে, তো Mg2+ এর কত হলো দেখো, 86 হয়ে গেল। কতটা কমে গেল? মানে যেটা মূল অ্যাটম তার তুলনায় তার যে ক্যাটায়ন তার ব্যাসার্ধ আয়নিক কম হবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এরপর দেখো, এটারই আরেকটা, এটা ছিল ফার্স্ট কেস, এরপর সেকেন্ড কেসটা দেখো, বলছে দ্য আয়নিক রেডিয়াস অফ এ নেগেটিভ আয়ন মানে অ্যানায়নের আয়নিক রেডিয়াস ইজ লার্জার দেন দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য এলিমেন্ট। যে আয়নিক রেডিয়াস অফ এ অ্যানায়ন, অ্যানায়নের আয়নিক রেডিয়াস যে তার মূল অ্যাটম তার রেডিয়াসের তুলনায় সব সময় বড় হবে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। দেখো ফ্লুরিনটাকে যখন আমরা অ্যানায়নে পরিণত করছি F-
তখন কি হচ্ছে দেখো, ক্লোরিনের রেডিয়াস ছিল 71 পিকোমিটার, সেটা বেড়ে হচ্ছে 119 পিকোমিটার, বেড়ে গেছে অনেকটা। ঠিক দেখো আরেকটা এক্সাম্পল, ক্লোরিন মূল অ্যাটম, তার রেডিয়াস হচ্ছে 99 পিকোমিটার, সেটা যখন সিএল মাইনাসে গেল তখন সেটা বেড়ে হলো 167 পিকোমিটার। মানে বুঝতে পারছো, বাড়ছে। অর্থাৎ এবার দুটোকে জিস্ট করে দিচ্ছি আমি, যে ক্যাটায়নের যে আয়নিক রেডিয়াস সেটা তার মূল অ্যাটমের তুলনায় ছোট হবে। কি বললাম? ক্যাটায়নের আয়নিক রেডিয়াস তার মূল অ্যাটমের তুলনায় ছোট হবে, আর অ্যানায়নের যে আয়নিক রেডিয়াস সেটা তার মূল অ্যাটমের তুলনায় বড় হবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? ক্লিয়ার হলো? আশা করছি হয়ে গেছে। ঠিক আছে, এর পরের কনসেপ্টে আমরা চলে যাই। তাহলে এটা একটু নোট ডাউন করে নাও তার আগে। হয়ে গেছে? চলো, আগের যে স্লাইডটা সেটাতে আমরা দেখলাম যে অ্যানায়নের আকার বড় হবে। এবার সেই যে কথাটা আমি বললাম সেটাকে আরো একটু জোরালো ভাবে আমি বলছি, যদি অ্যানায়নের চার্জ কি নেগেটিভ, যদি এই নেগেটিভ চার্জটা যত বেশি হবে সেই অ্যানায়নটা তত বড় হবে। কিভাবে? দেখো, S2 মাইনাস, এখানে নেগেটিভ চার্জ কত? 2 মাইনাস, আর ক্লোরিন মাইনাসে নেগেটিভ কত? 1 মাইনাস। তাহলে S2 মাইনাসের আয়নিক রেডিয়াস দেখো 184 পিকোমিটার, কিন্তু Cl মাইনাসের দেখো 181 পিকোমিটার, জাস্ট একটু ডিফারেন্স, কিন্তু S2 মাইনাসের তুলনামূলকভাবে বেশি, কেননা তার নেগেটিভ চার্জটা বেশি, সেই কারণ। বুঝতে পারলে? এরপর দেখো, তাহলে পজিটিভ যে চার্জযুক্ত আয়ন মানে ক্যাটায়নের কেসে কি হবে? ক্যাটায়নের কেসে যত পজিটিভ চার্জ বাড়বে সেটি তত ছোট হবে। বুঝতে পারলে? দেখো, এই যে কে প্লাসের ক্ষেত্রে দেখো আয়নিক রেডিয়াস হচ্ছে 133 পিকোমিটার। এবার Ca2+টা দেখো 2+, মানে চার্জটা বেড়ে গেছে পজিটিভে, তার মানে সেটা 99 হয়ে গেল, মানে দেখো ডিক্রিজ করেছে। বুঝতে পারলে? মানে নেগেটিভ চার্জ যত বেশি হবে আয়নটা তত বড় হবে, আবার পজিটিভ চার্জ যত বেশি হবে আয়নটা তত ছোট হবে। বুঝতে পারলে কনসেপ্টটা? আরেকবার শোনো, নেগেটিভ চার্জ যত বেশি আয়নটা তত বড় অ্যানায়নটা, আর পজিটিভ চার্জ যত বেশি ওই ক্যাটায়নটা তত ছোট। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে তাহলে তোমরা বলবে এই যে আর্গনের কথাটা এখানে কেন এনেছি, এই যে এই সিরিজটাতে মেনলি এখানে এটাই বলতে চাইছে যে এই যে পার্টটা হচ্ছে একটা অ্যানায়নের পার্ট, আর এই পার্টটা হচ্ছে একটা ক্যাটায়নের পার্ট, ঠিক? আর এই মাঝেরটা হচ্ছে একটা নিউট্রাল। এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে একটা নিউট্রাল মানে সেটা মাঝে থাকবে, আর্গন নিউট্রালের 97, ওটা একদম মিডিলেই রইল। এবার এটা থেকে ক্যাটায়ন অ্যানায়নটাকে আমরা আলাদা করছি, পৃথক করছি, যে অ্যানায়নের দিকে যখনই চার্জ বাড়ছে তার সাইজ বাড়ছে, এবার ক্যাটায়নের দিকে যত আমরা যাব তার পজিটিভ চার্জ যত বাড়বে সেটা তত ছোট হবে। এটাই এখান থেকে বোঝাতে চাইছে, বাস, আর কিচ্ছু না। বুঝতে পারলে? এবার তোমরা এখানে একটা জিনিস বলতে পারবে যে এই যে আর্গনটা 97, তাহলে এটা এখানে বেড়ে গেল, আবার এদিকেও বেড়ে যাচ্ছে, ক্যাটায়নের ক্ষেত্রে তো কমা উচিত, কিন্তু বাড়ছে কেন? আমি এখানে যে আগে কনসেপ্টটা দিলাম আগের স্লাইডে সেটা কিন্তু সেম এলিমেন্টের ক্ষেত্রে ছিল। আমি ওখানে বলেছি যে পটাশিয়াম যে মেন অ্যাটম, এই পটাশিয়াম মেন অ্যাটমের তুলনায় কে প্লাসের যে সাইজ সেটা ছোট হবে। আমি কখনোই বলিনি যে ডিফারেন্ট অ্যাটমের কেসে সেটা হবে। আর্গন তো একটা ডিফারেন্ট অ্যাটম, তাহলে ডিফারেন্ট অ্যাটমের একটা ডিফারেন্ট আলাদা রেডিয়াস হওয়া তো একটা স্বাভাবিক জিনিস, ঠিক নয় কি? ঠিক আছে, চলো, বুঝতে পেরে গেছো? আশা করছি বুঝতে পেরেছি যেটুকু আমি পড়ালাম। এবার কতগুলো আমরা কোশ্চেন ডিসকাস করি, দেখো যেগুলো বিভিন্ন সালে এসছে। বলছে যে নিম্নলিখিত আয়নগুলিকে ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ অনুসারে লেখো। এই একটা স্টেটমেন্ট দিয়ে বেটা 4টে সালে কোশ্চেন দিয়েছে, মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। আমি যে ফার্স্টে কথাটা বলেছিলাম, দেখো WBCHE 2013, 2014, 2015, 17, বেটা 15-17তে আবার একই কোশ্চেন রিপিট করে দিয়েছে, সেম টু সেম। দেখো এবার সলভ কিভাবে হয়, আগের কনসেপ্টে আমরা একদম অ্যাপ্লাই করে দেবো। দেখো এটার অ্যান্সার, ফার্স্ট এটার অ্যান্সার এ। দেখো ফার্স্ট আমরা কি দেখব,
যে অ্যানায়নের চার্জ বেশি সেটা তত বড় হবে। তাহলে অ্যানায়ন ফার্স্ট চেক করো, O2 মাইনাস সবচেয়ে বেশি দেখো 2 মাইনাস, তারপর F মাইনাস। তাহলে ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে বেশি কার হবে? O2 মাইনাসের সবচেয়ে বড়, তারপর F মাইনাসের। ঠিক, তারপর ধীরে ধীরে ছোটোর দিকে যাব আমরা। সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট দেখো Al3 প্লাস আর Mg2 প্লাসের মধ্যে Al3 প্লাসের 3 প্লাস, তাই Al3 প্লাসকে এদিকে লিখে নিলাম। তারপর Al3 প্লাস আর থেকে একটু বড় Mg2 প্লাস। বুঝতে পারলে অর্ডারটা? Al3 প্লাসের যেহেতু চার্জ সবচেয়ে বেশি তাই সেটার সব থেকে ছোট, তারপর Mg2 প্লাস, তারপরে F মাইনাসের যেহেতু নেগেটিভ চার্জ 1 তাই সেটা তারপরে O2 মাইনাসের নেগেটিভ চার্জ যেহেতু 2 তাই সেটা তারপর সবার শেষে সবচেয়ে বড়। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সটে চলে এসো। নেক্সট অ্যান্সারে Na প্লাস F মাইনাস O2 মাইনাস L3 প্লাস N3 মাইনাস। এবার সব থেকে ছোটকে, পজিটিভ চার্জ কার কার আছে ফার্স্ট এটা দেখো, Na প্লাস আর L3 প্লাস। ঠিক, তাহলে L3 প্লাসের নিশ্চয়ই সবচেয়ে বেশি ছোট হবে যেহেতু চার্জ 3, তারপর Na প্লাস। ঠিক, তারপর দেখো নেগেটিভ চার্জ পড়ে রইল F মাইনাস O2 মাইনাস N3 মাইনাস, তার মধ্যে N3 মাইনাসের চার্জ নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি, তাহলে N3 মাইনাসকে আমরা একটু এদিকে লিখে নিই সবচেয়ে বড় কেসে। তারপর এরকম একটা ডিনোটটা করে নিলাম। এরপর আমরা চলে আসবো এখানে দেখো F মাইনাস, আবার এখানে O2 মাইনাস। ক্লিয়ার হলো? তাহলে দেখে নাও আরেকবার। এই যে ফার্স্ট Al3 প্লাস চার্জ পজিটিভ সবচেয়ে বেশি তাই সবচেয়ে ছোট, তারপর Na প্লাস একটা পজিটিভ চার্জ তাই বুঝতেই পারছো, তারপর F মাইনাস একটা নেগেটিভ, তারপরে O2 মাইনাস দুটো নেগেটিভ, তারপরে তিনটে নেগেটিভ, সবচেয়ে বড়। কনসেপ্ট ক্লিয়ার? এরপর থার্ড চলে এসো। থার্ডের অ্যান্সারে আমরা করব যে পজিটিভ চার্জ এই দুটো হচ্ছে পজিটিভ আর F মাইনাস হচ্ছে নেগেটিভ, এই F মাইনাস আর O2 মাইনাস। তাহলে সবচেয়ে ছোট কে হবে? সবচেয়ে ছোট হবে Mg2 প্লাস, তারপর Na প্লাস, তারপর F মাইনাস, তারপর O2 মাইনাস। বুঝতে পারলে? Mg2 প্লাসের পজিটিভ চার্জ সবচেয়ে বেশি তাই সেটা সবচেয়ে ছোট, তারপর Na প্লাস, তারপর F মাইনাস, তারপর O2 মাইনাস যেহেতু 2 মাইনাস চার্জ নেগেটিভ সবচেয়ে বেশি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে কিভাবে করলাম? ঠিক আগের কনসেপ্টটা থেকে দেখো সলভ হয়ে গেল, আর কিচ্ছু দরকার নেই, একদম ক্লিয়ার পাতি একদম কনসেপ্ট একটা। ঠিক আছে, এরপর দেখো, আশা করছি বুঝতে পেরেছো, এটা একটু নোট ডাউন করে নাও আগে, তারপর আমরা আরেকটা WBGI কোশ্চেন সলভ করব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ডিক্রিজিং আয়নিক রেডিয়াস অ্যামং দ্য ফলোয়িং আইসোইলেকট্রনিক স্পিসিস আর। এখানে একটা ওয়ার্ড তোমরা খেয়াল করলে, আইসো ইলেকট্রনিক, এই ওয়ার্ডটা কেন বলছে? তার কারণ আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে এখানে যে সমস্ত অ্যানায়ন, আয়ন, ক্যাটায়ন যা দিয়েছে অ্যাটম হোক না কেন সবার ইলেকট্রন হবে সেম। কিভাবে দেখো, আমি কাউন্ট করেও দেখাচ্ছি কি কি আছে এখানে, জাস্ট একটু দেখে নাও। দেখো Ca2 প্লাস আছে, দেখতে পাচ্ছি, K প্লাস আছে, তারপর S2 মাইনাস আছে, তারপর এখানে আছে Cl মাইনাস। ঠিক, এবার দেখো কাউন্টিংটা করছি। দেখো Ca2 প্লাস, তাহলে ক্যালসিয়ামের কত হয় পারমাণবিক সংখ্যা 20, 20 থেকে 2 প্লাস মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে মানে 18টা ইলেকট্রন। এরপর K প্লাসে চলে এসো। K প্লাসে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19, 19 এর থেকে একটা পজিটিভ চার্জ মানে 19 মাইনাস 1 মানে 18টা ইলেকট্রন। বুঝতে পারলে? তারপর সালফার কত? 16, 16তে দেখো 2 মাইনাস 16 সঙ্গে দুটো ইলেকট্রন যোগ হয়েছে মানে সেটা হয়ে গেল 18। তারপর ক্লোরিন তো 17টা, 17 পারমাণবিক সংখ্যা, একটা ইলেকট্রন যোগ হচ্ছে তাহলে 17 প্লাস 1 18। বুঝতে পারছো? দেখো এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব? দেখো সে একই জিনিস, কনসেপ্ট সে একই, জাস্ট এখানে এটা একটা দিয়েছে আইসো ইলেকট্রনিক, অনেক একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে জাস্ট, আর কিছু না।
একটা কনফিউজ করার জন্য। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সেই আগের কনসেপ্টে সবচেয়ে, দেখো এখানে কিন্তু গ্রেটার দেন সাইন আছে, মানে এই দিকে বাঁ দিকে থাকবে সবচেয়ে বড় যেটা, তাহলে সবচেয়ে বড় নিশ্চয়ই অ্যানায়ন হবে। ফার্স্টের অপশনটা ক্যান্সেল যেহেতু ক্যাটায়ন রয়েছে, আর 4 নম্বর অপশনটাও ক্যান্সেল, এখানেও ক্যাটায়ন আছে। তাহলে এখানে পড়ে কি রইল? 2 আর 3, 2 আর 3-এর মধ্যেই অপশন হবে। তাহলে দেখো যার নেগেটিভ চার্জ বেশি Cl মাইনাস না H2 মাইনাসের নেগেটিভ চার্জ বেশি? H2 মাইনাসের। তাহলে এখানেই অপশনটা এলিমিনেট হয়ে গেল, দেখো অ্যান্সার হয়ে গেল 3। বুঝতে পারছো? তারপরে মিলিয়ে নাও, H2 মাইনাস, তারপরে Cl মাইনাস, তারপরে K প্লাস, তারপরে Ca2 প্লাস, মিলে গেল তো? এইভাবে অপশন এলিমিনেট করে এইসব WBJEE বা JEE মেন এইসবের কোশ্চেনগুলো ইজিলি সলভ করা যায়। অপশন এলিমিনেট করবে বাস, তাহলেই খেল খতম। ঠিক আছে, এরপর দেখো, এবার আজকের আমাদের থার্ড টপিক হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ভেন্ডি ভাজা রেডিয়াস। তাহলে এই ভ্যান ডার ওয়াল রেডিয়াসে এই নামটা থেকে দেখো, ভ্যান ডার ওয়াল নামটা থেকে কি বুঝতে পারছি? কোভ্যালেন্টের ক্ষেত্রে ছিল কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত, আয়নিকের কেসে দুটো আয়নের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলছে। ভ্যান ডার ওয়ালের ক্ষেত্রে এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, এবার এদের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। ঠিক আছে, সেই জন্য এটা ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার সেটা কিভাবে হচ্ছে দেখো, যদি সেম অ্যাটমের কেসে হয় ফর্মুলা সে একই, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, দুটো এ মলিকুল। এবার এদের মধ্যেকার দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেটার ঠিক অর্ধেক হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। কিন্তু এই যে দুটো মলিকুল আমরা নিচ্ছি, এদের মধ্যে এরা যে পরস্পরের কাছাকাছি থাকছে সেটা কিন্তু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের জন্য হচ্ছে। এদের মধ্যে কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড বা আয়নিকের কোনো ব্যাপার নেই। কনসেপ্টটা কিন্তু আলাদা, ফর্মুলা একই হতে পারে কিন্তু তিনটে কিন্তু আলাদা। ওটা কোভ্যালেন্ট কেসে ছিল, তারপর আয়নিকের কেসে হলো আয়নের জন্য হলো, আর এইটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্সের জন্য। বুঝতে পারলে? এরপর দেখো, যদি ডিফারেন্ট অ্যাটম হয় তাহলে কি হবে? দেখো এবি এবি মলিকুলগুলোকে জাস্ট লিখেছে, এবি বি এ উল্টো করে লিখেছে, তারপরে আবার এবি। এবার এদের মধ্যেকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি ডি বলি তাহলে তার ঠিক অর্ধেক হবে আর VWR। VWR কেন? ভ্যান ডার ওয়াল রেডিয়াস, VWR শর্টকাট। ঠিক আছে, বুঝতে পারলে ভ্যান ডার ওয়াল রেডিয়াস? এবার দেখো এর সংজ্ঞাটা একটু ডিসকাস করে নি, আর একটু 3D ইমেজ না হলে তো পোষাবে না। চলো এটা দেখো কি বলছে, হাফ দ্য ডিস্টেন্স বিটুইন টু নেবারিং অ্যাটমস, প্রতিবেশী দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স তার ঠিক অর্ধেক, হুইচ আর নট কেমিক্যালি বন্ডেড ইন সলিড স্টেট, যারা কেমিক্যালি বন্ডেড নয়, মানে কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, কোঅর্ডিনেট বন্ড, কোনো টাইপের বন্ডের মাধ্যমে যারা পরস্পর যুক্ত নয়, সেই রকমের দুটো নেবারিং অ্যাটম, প্রতিবেশী দুটো অ্যাটমের মধ্যেকার যে ডিস্টেন্স তার ঠিক অর্ধেক হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ভেন্ডি ভাজা রেডিয়াস। ঠিক আছে, এবার এদের মধ্যে তো ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে আয়নিকে বলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন কাজ করবে, যেহেতু পজিটিভ আর নেগেটিভের মধ্যে। আর কোভ্যালেন্টে একটা বন্ড তৈরি হচ্ছিল, কোভ্যালেন্ট বন্ড। তো এবার একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আর একটা কোভ্যালেন্ট বন্ড নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং, অনেক শক্তিশালী এই তুচ্ছ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সের তুলনায়। ভ্যান ডার ওয়াল ফোর্স একটা খুবই উইক, খুব উইক ফোর্স এটা একটা। তাহলে স্বাভাবিক ব্যাপার, কোভ্যালেন্ট বা আয়নিকের ক্ষেত্রে আয়নগুলো নিশ্চয়ই একটু কাছাকাছি অবস্থান করছিল, কিন্তু ভ্যান ডার ওয়ালের কেসে সেই যে অ্যাটমগুলো যেগুলো ভ্যান ডার ওয়াল ফোর্সের মাধ্যমে যুক্ত, যেহেতু উইক, তাহলে তারা তো পরস্পরের খুব কাছাকাছি আসতে পারবে না, তারা নিশ্চয়ই খুব দূরে দূরে অবস্থান করবে। কিভাবে করছে দেখো, এখানে কি বলছে এই ছবিটাতে, এই যে এই অ্যাটমটা আর এই অ্যাটমটা, বা এই অ্যাটমটা আর এই অ্যাটমটা, এরা পরস্পর কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত। দেখো কোভ্যালেন্ট ডায়ামিটার লেখা আছে, ঠিক? এরা দেখো খুব পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করছে, একদম খুব কাছাকাছি। দেখো এদের মধ্যে ডিস্টেন্স নেই বললেই চলে। কিন্তু ভ্যান ডার ওয়ালের কেসে কি হচ্ছে? ভ্যান ডার ওয়ালের কেসে দেখাচ্ছি, এই যে দেখো এইখান থেকে এতটা ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা দেখো এদের মধ্যে, দেখো গ্যাপটা অনেকটা বেশি, জয়নিং এর গ্যাপটা অনেকটা বেশি, কেননা এরা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন মানে উইক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে যুক্ত, তাই এরা পরস্পরের খুব কাছাকাছি আসতে পারছে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এরা। এখন তো সেটাই দরকার, কোভিড-19 কাল এখন, ঠিক নয়? দেখো এটাকে আর একটু ভালোভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ছবিটাতে দেখো এখানে কি বলছে,
এখানে এই অ্যাটমটা, এই ফার্স্ট এরটা আর এই সেকেন্ড এরটা, এরা পরস্পর কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত। এদের মধ্যে তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসের যে দূরত্ব সেটা কত, 99 পিকোমিটার। দেখো এখানে এক্সপেরিমেন্টালে লেখা আছে জাস্ট। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাই তো আর, ঠিক নয় কি? এই পার্টটাই আর কোভ্যালেন্টের কেসে। এবার ভ্যান্ডার ওয়ালের কেসে কি হচ্ছে, আবার এই দুটো অ্যাটমও পরস্পর কোভ্যালেন্টের মাধ্যমেই যুক্ত। এবার ভ্যান্ডার ওয়ালের কেসে ঠিক এর নিউক্লিয়াস আর এর নিউক্লিয়াস, মানে দেখো দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে এই যে সবুজটা, এখান থেকে ঠিক এতটা, মানে এই গোটা ডিস্টেন্সটা, এই যে সবুজ করে দিলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর এই ডি এর অর্ধেক মানে এতটা, ডি এর অর্ধেক বলতে আমরা বলতে পারি ঠিক এতটা। এই পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আর, সেই আর হচ্ছে 180 পিকোমিটার। মানে বুঝতে পারছো, কোভ্যালেন্ট হচ্ছে 99 পিকোমিটার আর ভ্যান্ডার ওয়াল হচ্ছে 180 পিকোমিটার, প্রায় বলতে পারো ডবল। তার কারণ তো আমি অলরেডি বললাম, এটা একটা বন্ডের মাধ্যমে যুক্ত, বন্ড তো খুবই স্ট্রং, কিন্তু ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই উইক, সেই কারণে অ্যাটমগুলো খুব কাছাকাছি আসতে পারছে না, সেই কারণে ডিস্টেন্সটাও বেড়ে যাচ্ছে, সেই কারণে রেডিয়াসের মধ্যে ফারাক দেখতে পাচ্ছ কত বেশি। এটা 99 আর ঠিক এর ডবল 180, অনেক ডিফারেন্স, ঠিক নয় কি? এটা পরীক্ষায় আসে যে কোভ্যালেন্ট রেডিয়াস না ভ্যান্ডার ওয়াল রেডিয়াস আকারে বড়, তখন তোমরা বলবে একদম ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। কারণ কি বললামই, যে ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই উইক, আর কোভ্যালেন্ট একটা বন্ড, বন্ড তো অবভিয়াসলি একটা স্ট্রং বন্ড, আর কোভ্যালেন্ট তো স্ট্রং বটেই, সেই কারণে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? ঠিক আছে। তাহলে এই যে ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যুক্ত এই যে রেডিয়াসটা, ভ্যান্ডার ওয়াল রেডিয়াস, এটা দেখা যায় কার কোন কোন মলিকুলের ক্ষেত্রে, সেটা তো আমাদের জানতে হবে নাকি? সেটা দেখা যায় মেনলি নোবেল গ্যাস অ্যাটমের ক্ষেত্রে, মানে যেটা নিষ্ক্রিয় গ্যাস সমূহ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইগুলোর ক্ষেত্রে দেখা যায়, যেগুলো গ্রুপ 18, পিরিয়ডিক প্রপার্টিজ গ্রুপ 18, সেগুলোর ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যুক্ত এই যে রেডিয়াস সেটা দেখা যায়। দেখো নর্মালি যেগুলো রেগুলার অ্যাটম বলতে যেগুলো কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত বা আয়নিক রেডিয়াস যাই বলবে, সেগুলোর ক্ষেত্রে দেখো ডিস্টেন্সটা দেখো কতটুকু, এইটুকু ডিস্টেন্স। কিন্তু যেগুলো নোবেল গ্যাস মানে ভ্যান ডার ওয়াল আকর্ষণ যুক্ত রেডিয়াস, সেগুলোর ক্ষেত্রে ডিস্টেন্সটা কতটা বেড়ে যাচ্ছে, প্রায় ডবল, এইটার ঠিক ডবল। বললামই সে একই কনসেপ্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই একই জায়গাতে এলাম। তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা বুঝতে পারলে তো? ক্লিয়ার হলো তো? তাহলে এবার আমরা নেক্সট আমাদের লাস্ট ধাতব ব্যাসার্ধে এগিয়ে যাব। ঠিক আছে, এগিয়ে যাব, চলো। রেডিয়াস বা ধাতব ব্যাসার্ধ, এখানে দেখো এই যে মেটালিক ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, মেটালিক বলতে ধাতু রিলেটেড কিছু একটা নিশ্চয়ই কেস আছে ভাই এখানে। ধাতু রিলেটেড কেস বলতে দেখো আগের গুলো আমরা পড়লাম কোভ্যালেন্ট, সেই জন্য কোভ্যালেন্ট বন্ড, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, আয়নিক, দুটো আয়নের মধ্যে। এখানে কোন একটা মেটাল, দুটো মেটাল অ্যাটমের মধ্যবর্তী যে ডিস্টেন্স তার ঠিক হাফ, অর্ধেক, সেটাই হচ্ছে মেটালিক রেডিয়াস। কিভাবে দেখো, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এবার এরা পরস্পর ঠেকাঠেকি একদম কাছাকাছি পরস্পর অবস্থান করছে, অ্যাডজাসেন্ট অ্যাটম মানে প্রতিবেশী অ্যাটম পরস্পর। এবার এই দুটো প্রতিবেশী অ্যাটমের এই যে দুটো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেখো, এই যে ডিস্টেন্সটা এটা দেখো লিখেছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স মানে ডি, আর তার ঠিক অর্ধেক মানে ঠিক এই পোর্শনটা, এই পোর্শনটা মেটালিক রেডিয়াই মানে আর, পাতি, যে হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ অ্যাডজাসেন্ট অ্যাটমস ইন এ সলিড। একটা সলিড, এবার মেটাল মানে ধাতু তো অলওয়েজ সলিডই হবে, কঠিনই হবে। এবার কোন একটা কঠিন ধাতব কেলাসে দুটো অ্যাটমের যে নিউক্লিয়াস, এই যে বিটুইন দ্য নিউক্লিয়াই অফ দ্য অ্যাডজাসেন্ট মানে প্রতিবেশী দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস। বুঝতে পারলে? আবার শোনো, কোন একটা কঠিন ধাতব যৌগের কেলাসে দুটো অ্যাটম এর মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে ঠিক এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, যেটাকে আমরা বলছি ডি, তার ঠিক অর্ধেক হচ্ছে মেটালিক রেডিয়াস বা মেটালিক রেডাই শর্টকাটে। ঠিক আছে, এক্সাম্পল কি, সোডিয়াম মেটাল।
এবার আরো এক্সাম্পল তোমরা নিতেই পারো, গ্রুপ 1, গ্রুপ 2 পিরিয়ডিক প্রপার্টিজে সোডিয়াম, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পরপর সিজিয়াম, একদম সিজিয়াম অবধি। তারপর গ্রুপ 2 যেগুলো, গ্রুপ 1, গ্রুপ 2 এগুলো তো এক একটা মেটাল, ওই সব এক্সাম্পল গুলো এখানে চলে আসবে। সেই সমস্ত কেসে এই মেটালিক রেডিয়াস আমরা দেখতে পাই। ঠিক আছে, মেটালিক রেডিয়াস ক্লিয়ার হলো। সে একই জিনিস, সেই পাতি, আর কিছু না। মানে এই যে 4 ধরনের রেডিয়াস পড়লাম আমরা, এদের মধ্যে মিল কি? বেটা এদের প্রত্যেকটার ফর্মুলা একই, কিন্তু যে এরা দুটো অ্যাটমের মধ্যে রেডিয়াসটা আমরা বার করছি, এবার দুটো অ্যাটম কিসের মাধ্যমে যুক্ত সেটা শুধু আলাদা। কোভ্যালেন্টে কোভ্যালেন্ট বন্ড, আয়নিকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, যেটাকে বলছে দুটো পজিটিভ আর নেগেটিভের মধ্যে। ভ্যান্ডার ওয়ালের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। মেটালিকের কেসে সেটা দুটো মেটালের মধ্যবর্তী যে ডিস্টেন্স মেটালে। এবার একটা সলিডের যখন ক্লাস থাকে, সলিডের ক্লাসে এগুলো কেমন থাকে জানো? সলিডের ক্লাসে ঠিক এইরকম, মনে করো এইরকম অ্যাটমগুলো থাকে, খুবই একদম ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে অ্যাটমের ক্লাসে, এরকম ভাবে, ঠিক এইরকম, খুব কাছাকাছি। তাহলে খুব কাছাকাছি যখন অবস্থান করছে, মানে এদের মধ্যে একটা মানে, এবার সলিড যদি অ্যাটমগুলো খুব কাছাকাছি না থাকে তাহলে তো সলিড হবে না সেটা। যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে তো সেটা লিকুইড বা গ্যাস হয়ে যেতে পারতো, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল কম। বা আকর্ষণ বল বলতে বিভিন্ন ধরনের বল হতে পারে, সেটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, বিভিন্ন যে ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয় সেগুলো হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, লন্ডন ফোর্স হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, হাইড্রোজেন বন্ডিং, বিভিন্ন টাইপের কেসের জন্য হতে পারে। অতদূর এখানে আমাদের ওটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট আমরা ওটাই দেখছি যে মেটালের ক্ষেত্রে এরকম কাছাকাছি অবস্থান করবে যেহেতু সলিড। তাহলে এই যে দুটো প্রতিবেশী অ্যাটম, এদের মধ্যেকার যে ডিস্টেন্স তার ঠিক অর্ধেক হচ্ছে মেটালিক রেডিয়াস। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে রেডিয়াসগুলো আমরা পড়লাম, এবার এই রেডিয়াসগুলো থেকে একটা মোস্ট শর্ট কোশ্চেন বলতে পারো আসে প্রায়, সেটা কি? দেখো শর্ট কোশ্চেনটা দেখো, ঠিক এইরকম আসে, বলবে যে কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস আর ভ্যান ডার ওয়াল রেডিয়াসের মধ্যে কে বড় কে ছোট সেটা দেখতে হবে আমাদের। তাহলে কে বড় কে ছোট? সবচেয়ে বড় ভ্যান ডার ওয়াল, কেননা ভ্যান ডার ওয়াল ফোর্স সব থেকে উইক। ঠিক কথা, বুঝতে পারলে? সেই জন্য দেখো ডিস্টেন্সটা, দেখো এই ডিস্টেন্সটা কতটা বেশি। ছবির মাধ্যমে এনেছি, তোমরা তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে, মানে ছবিটা মাথায় একদম গেঁথে যাবে। তারপর দেখো চলে এলো মেটালিক রেডিয়াস। মেটালিকের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং কিংবা বিভিন্ন ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, সেগুলো তো ভ্যান ডার ওয়ালসের থেকে তো একটু তো স্ট্রং, খুব না হোক জাস্ট একটু তো স্ট্রং, সেই কারণে সেকেন্ড নম্বরে চলে আসবে মেটালিক। মেটালিকে দেখো ডিস্টেন্সটা একটু কমে গেছে। এই ভ্যান ডার ওয়ালের ক্ষেত্রে দেখো মাঝে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা দেখো মেটালিকের ক্ষেত্রে একদম চলে গেছে। আবার কোভ্যালেন্টের কেসে দেখো এরা আবার পরস্পর মিক্স হয়ে গেছে, দিয়ে এই যে গোটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, মানে আরো কমে গেল। মানে অর্ডারটা কি হবে? ফার্স্ট ভ্যান ডার ওয়াল সবচেয়ে বড়, তারপর মেটালিক, তারপর কোভ্যালেন্ট। এটা পরীক্ষায় কোশ্চেন আছে, কে বড় কে ছোট, এটা একটু খেয়াল রাখবে এই অর্ডারটা। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তাহলে আজকের টপিক আমাদের এখানে শেষ হলো। সমস্ত ধরনের রেডিয়াস আমরা একদম ফুল ডিটেলসে ক্লিয়ার করে নিলাম, কি কি কোশ্চেন আসে সেটাও দেখে নিলাম। ঠিক আছে, চলো একটা নতুন ভিডিওতে নতুন একটা কন্টেন্টের সাথে, যদি তুমি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর কিন্তু একদম লেট করলে চলবে না। ঠিক আছে।